Hello and welcome everyone. Welcome to Roots Edu and welcome to this amazing session. গত ক্লাসে আমরা কেমিক্যাল চেঞ্জেসের দুইটা পার্ট কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা থার্ড পার্ট স্টার্ট করতে যাচ্ছি। আর তোমরা অলরেডি জানো যে গত দুইটা পার্টের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু পড়ানো হয়ে গেছে। আর আজকের পার্টের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক পড়াবো। সো সবাই খুব দ্রুত আমাদের সাথে জয়েন করার জন্য খাতা কলম নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা টপিক ভালো মতো বুঝে রাখবা, কারণ এখানে প্রত্যেকটা টপিক বুঝলে তোমার কিন্তু সামনের যে টপিকগুলো আছে সেগুলো বুঝতে কিন্তু আরো বেশি সুবিধা হবে, ইজি হবে। So before that, let me introduce myself Jamshidur Rahman, and I have already taught 25,000 plus students for more than 6 years now, and most importantly I am an edtech specialist. আর বুঝতে পারতেছো যে রুটস এডুতে যারা যারা ক্লাস করতেছো তোমরা কিন্তু মোস্ট এক্সপেরিয়েন্সড টিচারদেরকে তোমাদের মেন্টর হিসেবে পাচ্ছ। ওকে, যেটা নিয়ে কথা বলতেছিলাম আজকের লেকচার হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস বা রাসায়নিক পরিবর্তনের থার্ড লেকচার, এবং এই লেকচারের মধ্যে আমরা কিন্তু খুবই ট্রিকি কিছু টপিক পড়াবো, যে টপিকগুলো তোমাকে পরবর্তী লাইফে পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলোকে আরো ইজি করতে অনেক বেশি হেল্প করবে। তো আমি ফার্স্টই বলছি যে এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস, এবং এটা কিন্তু তোমাদের 11-এর 4th চ্যাপ্টারের থার্ড লেকচার আজকে। আর এই লেকচারটা আজকে আমি যে টপিকটি স্টার্ট করব তা কিন্তু অনেক মজার। কেন? কারণ গত লেকচার যেটা ছিল, যেটাকে আমরা পার্ট 2 বলতেছি, পার্ট 2 এর মধ্যে আমি লাস্টের দিকে বলছিলাম যে কোনো একটা বিক্রিয়ার হার অনেকগুলো নিয়ামকের উপর নির্ভর করে। সেখানে বলছিলাম তাপমাত্রা, তারপর চাপের কথা বলছি, তারপর ঘনমাত্রার কথা বলছি। গত ক্লাসে আমি বিক্রিয়ার হার কিভাবে তাপমাত্রার উপর নির্ভর করে তা অ্যারোনিয়াস সমীকরণের মাধ্যমে দেখে আসছি। আর আজকে আমরা দেখব যে চাপের উপর এবং ঘনমাত্রার উপর কিভাবে একটা বিক্রিয়ার হার নির্ভর করে সেই টপিকটা। সো ফার্স্টে দেখব হচ্ছে বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব। তার মানে একটা বিক্রিয়ার চাপ কি করতে পারে, একটা বিক্রিয়ার হারকে চেঞ্জ করতে পারে। সো সেটা কিভাবে চেঞ্জ করে তা নিয়ে আমরা একটু কথা বলবো আজকে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এক্সাম্পল হিসেবে একটা বিক্রিয়া লিখে রাখছি, সবাই খেয়াল করবো। এই হচ্ছে সেই বিক্রিয়া, এবং এই যে বিক্রিয়াটা আছে এটা দেখে আমরা আজকে বুঝবো যে কিভাবে চাপের উপর নির্ভর করে একটা বিক্রিয়া আমরা হচ্ছে তার হার বা রেটকে চেঞ্জ করতে পারি। সো ফার্স্ট অফ অল দেখো, এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন যে কিনা গ্যাসীয় অবস্থায় আছে, সাথে হাইড্রোজেন সেও কিনা গ্যাসীয় অবস্থায় আছে, এবং এরা উভয় বিক্রিয়া করার পর অ্যামোনিয়া এবং তাও কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, যেটা উৎপন্ন করতেছে অ্যাকচুয়ালি। তার মানে এখানে সম্পূর্ণ বিক্রিয়াটাই কিন্তু গ্যাসীয় একটা বিক্রিয়া। এখন যেটা আমি ফার্স্টে বলি যে সেটা হচ্ছে সাধারণত যে সমস্ত বিক্রিয়া গ্যাসীয় অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে চাপের প্রভাব থাকে, আর যে সমস্ত বিক্রিয়া হচ্ছে কঠিন অথবা ধরো তরল থাকে, মানে বিক্রিয়ক পদার্থগুলোর অবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব সাধারণত থাকে না। বিশেষ করে কঠিন অবস্থার ক্ষেত্রে চাপের প্রভাব একদম নাই বললে চলে, তরল পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব একদম নেগলিজিবল। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সাধারণত চাপের প্রভাবটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আমাদেরকে চাপের প্রভাবটা পড়তে হবে। খেয়াল করে দেখো, এই যে আমাদের বিক্রিয়াটা টোটাল লেখা আছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কিন্তু এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করতে পারি, যে কিনা চাপের উপর নির্ভরশীল। এই টপিকটা তোমরা অবশ্য লেকচার নাম্বার 5 বা 6-এ পড়বা, বাট তারপরও আগে আমি একটু বুঝাই দিচ্ছি যে কিভাবে আসলে হিসাবটা করা হয়। তো আমি একটু লিখে রাখি যে কেপি মানে আসলে কি। তো কেপি মানে হচ্ছে তোমার এই কেপি। সো কেপি এর মিনিং হচ্ছে সাম্য ধ্রুবক, যাকে আমরা বলতে পারবো যে সে হচ্ছে চাপের উপর নির্ভরশীল। এখন দেখো, এই যে আমাদের কেপিটা আছে, তো এই কেপিটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব তা আসলে কিভাবে করতে হয়। সো সাধারণত উৎপাদের যে অংশটা আছে তা লিখতে হয় উপরে, তার মানে, আর বিক্রিয়ক যে অংশটা আছে তা লিখতে হয় নিচে। এখন উপরে আসলে উৎপাদের কি লিখবো? উপরে লিখতে হবে উৎপাদের আংশিক চাপ, যাকে আমরা বলি পার্শিয়াল প্রেসার। কোথায় পড়ছি এটা? ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে। সো আমি একটা কাজ করি, এই কেপি এর ক্ষেত্রে এই উৎপাদের আংশিক চাপ বের করার জন্য আমি তার ভ্যালুটা বসাই দিই এখানে, পি অফ অ্যামোনিয়া, তার মানে NH3, এটা মানে বোঝানো হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। আর নিচে কি? নিচে হচ্ছে বিক্রিয়কগুলোর আংশিক চাপ, তার মানে একটা বিক্রিয়ক নাইট্রোজেন, তার মানে কি হবে পি অফ N2, এবং আরেকটা বিক্রিয়ক কি হাইড্রোজেন, তার মানে হবে হচ্ছে পি অফ H2। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই সূত্রটা কি ঠিক আছে কিনা? অ্যান্সার হচ্ছে ঠিক নাই। কেন ঠিক নেই? কারণ কেপি নির্ণয় করার ক্ষেত্রে যদি আমি উপরে এবং নিচে, উপরে উৎপাদ এবং নিচে বিক্রিয়কগুলোর আংশিক চাপ নিই, সেক্ষেত্রে
উভয়ের মোল সংখ্যা পাওয়ার হিসেবে কাজ করে। যেমন এখানে অ্যামোনিয়ার মোল সংখ্যা 2, তাহলে এই মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে। এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা 1 লেখা দরকার নেই, হাইড্রোজেনের মোল সংখ্যা 3, তার মানে আমি এখানে কি করতে পারি বলতো, এখানে এটাকে পাওয়ার হিসেবে বসাতে পারি। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এই আংশিক চাপ যে টপিকগুলো আছে এগুলোকে আবার ভেঙে ফেলা যায়। তো আংশিক চাপের একটা আলাদা ফর্মুলা আছে। তো সাপোজ আমি যদি বলি যে এই অ্যামোনিয়ার আংশিক চাপ কত, তো তোমরা সবাই ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়ার সময় পড়ছিল যে আংশিক চাপ মানে কি, মোল ভগ্নাংশ ইনটু কি মোট চাপ। তার মানে যদি অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ এরকম হয় যে এক্স অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার মোল সংখ্যা ইনটু মোট চাপ যদি পি হয়, তাহলে বলতে পারতেছি আমরা যে অ্যামোনিয়ার আংশিক চাপ হচ্ছে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তারপরে নাইট্রোজেন, তার মানে N2, এই নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে এক্স N2 ইনটু টোটাল চাপ, তার মানে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আর আমি যদি ফাইনালি লিখি হচ্ছে হাইড্রোজেনেরটা, তাহলে কি লিখতে পারবো আমরা XH2 ইনটু হচ্ছে মোট চাপ। ক্লিয়ার? এখন দেখো আমরা কি করব, এখানে ফর্মুলার মধ্যে বসাই দিব ভ্যালুগুলা। তাহলে ভ্যালুগুলো বসাই দিলে কি হয় দেখো তো, এখানে অ্যামোনিয়ার উপরে একটা স্কোয়ার আছে, তাহলে কি হবে এটা, এখানে হবে হচ্ছে এটাকে যদি স্কোয়ার করি আমরা তাহলে কত হবে, এটা স্কোয়ার আবার এটা স্কোয়ার। তারপর নাইট্রোজেনের উপর কোনো পাওয়ার নাই, হাইড্রোজেনের পাওয়ার কত হবে 3 হবে, তাহলে এটাও 3 হবে, এটাও কি বলতো 3 হবে। এখন যদি ভ্যালুগুলো বসায় দিই তাহলে কত হবে বলো, এখানে XNH3 তারপর একটা স্কোয়ার ইনটু হচ্ছে পি স্কোয়ার, আর নিচে কি, নিচে হচ্ছে XN2 ইনটু হচ্ছে একটা পি, তারপর সাথে কি থাকবে x, সাথে হচ্ছে XH2 তারপর একটা কিউব, আর এখানে কত হবে হচ্ছে পি কিউব। এখন যদি টোটাল ক্যালকুলেশন করানো হয় দেখা যাবে আমাদের উপরে যে ভ্যালুটা আসবে তা হবে এরকম যে x অ্যামোনিয়া তারপর একটা স্কোয়ার, আর এখানে স্কোয়ার কিন্তু নিচে পাওয়ার কত কিউব আর 1 মানে 4, তাহলে উপরের সাথে নিচে কাটাকাটিগুলো কত থাকবে, থাকবে হচ্ছে এটা কাটা, আর এখানে শুধু একটা স্কোয়ার থাকবে, তার মানে থাকবে হচ্ছে XN2 ইনটু হচ্ছে XH2 কিউব ইনটু হচ্ছে পি স্কোয়ার। ওকে, সো এই হচ্ছে আমার এই কোশ্চেনের জন্য কেপি এর মান। এখন আমরা এখান থেকে একটা মজার কন্ডিশন দাঁড় করাবো এবং দেখবো যে এই কন্ডিশনটা দাঁড় করানোর ফলে তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবা যে কিভাবে একটা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপের উপর বিক্রিয়াটার কন্ডিশন ডিপেন্ডেন্ট। একটু খেয়াল করতে হবে, দেখো এখানে আমি কি লিখছি, নিচে লেখা আছে কিন্তু কি বলতো পি স্কোয়ার মানে প্রেশার। তো যদি তুমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের মান কোনো কারণে বৃদ্ধি করো, ধরো তুমি এখানে চাপের মানটা বৃদ্ধি করলা, যদি চাপের মানটা বৃদ্ধি করা হয় দেখা যাবে যে এই যে কেপি কিন্তু একটা ধ্রুবক, রাইট, একটা ধ্রুবক, তার মানে এটাকে ধ্রুবক রাখতে হলে যদি নিচেরটা বৃদ্ধি পায় অবশ্যই উপরের অংশটা বৃদ্ধি করতে হবে। তার মানে উপরে কি আছে বলতো এক্স মানে অ্যামোনিয়ার মোল সংখ্যা, তাহলে তাকে বাড়াতে বৃদ্ধি করতে হবে, তার মানে কি হবে বলতো এখানে এক্স অ্যামোনিয়া এই অংশটাকে তোমার অবশ্যই বৃদ্ধি করতে হবে। এবং এটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই এই অংশটা আর এই অংশটা কমে যাবে। কেন? কারণ এই অংশটা আর এই অংশটা যদি বিক্রিয়া করে তো অ্যামোনিয়া উৎপন্ন করবে, তাই না? তার মানে অ্যামোনিয়া যদি বৃদ্ধি পায় দ্যাট মিনস এই অংশটা আর এই অংশটা কমে যাবে। তার মানে আমি বলতে পারবো যে এখানে আমাদের কি আছে বলো, নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এদের যে মোল সংখ্যা তা কি হবে বলো, তা হচ্ছে কমে যাবে। সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। একটু খেয়াল করতে হবে আবার সবাইকে যে আমি এখানে টোটাল আসলে কি বললাম। এখানে টোটাল যা বলা হয়েছে তা হচ্ছে এরকম যে এখানে আমাদের যদি প্রেশারকে বৃদ্ধি করা হয়, ইনক্রিজ করা হয়, প্রেশারকে বৃদ্ধি করা মানে হচ্ছে আমি যদি টোটাল ধ্রুবকটাকে সেম রাখি অবশ্যই এখানে আমাদের অ্যামোনিয়ার মোল সংখ্যাকে কি করতে হবে বলতো, বৃদ্ধি করতে হবে। সো যদি এটাকে বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু এই ধ্রুবকটা এই যে এদের ক্যালকুলেশন করার পর যে ধ্রুবকটা আছে তা কিন্তু সেম থাকবে না। তার মানে এটা বাড়লে অবশ্যই এটাও বাড়তে হবে, আর এটা বাড়া মানে কি বলতো এটা আর এটা কমে যাওয়া। সো তার মানে বোঝা যাচ্ছে এই হচ্ছে আমাদের ওভারঅল কন্ডিশন। তার মানে এই কন্ডিশনটা মেনটেন করতে পারলে আমি বলতে পারবো যে এখানে কেপি এর মান ঠিকঠাক থাকবে। আই মিন বিক্রিয়ার যে হার ধ্রুবকটা আছে যেটা কিনা আমাদের হচ্ছে সাম্যধ্রুবক, যে কিনা সাম্যাবস্থা ধ্রুবক, আর যা কিনা মোটামুটি বলা যায় যে চাপের উপর নির্ভরশীল, আই মিন হচ্ছে আংশিক চাপের উপর নির্ভরশীল, এই অংশটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারবো। এখন
তাহলে খেয়াল করে দেখো, এই যে একটা সম্পূর্ণ বিক্রিয়া দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াতে আমি যদি কথার কথা চাপ বৃদ্ধি করি, তার মানে যদি আমি চাপ বৃদ্ধি করি, তো চাপ বৃদ্ধি করা মানে হচ্ছে আমার এখানে অ্যামোনিয়া বেশি পরিমাণ উৎপন্ন হবে। আর অ্যামোনিয়া বেশি পরিমাণ উৎপন্ন হওয়া মানে হচ্ছে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন অধিক বিক্রিয়া করে এরা হ্রাস পেয়ে যাবে। তার মানে এরা হ্রাস পাবে কিন্তু এরা বৃদ্ধি পাবে। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে চাপের প্রভাব আছে কিনা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। কেন আছে? কারণ হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, এখানে আছে 1 মোল, এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে আছে 1 মোল, এখানে 3 মোল, যোগ করলে কত হয়? 4 মোল হয়। তার মানে এই হচ্ছে টোটাল আমাদের 4 মোল। এই 4 মোল আর এখানে অ্যামোনিয়া কয় মোল আছে বলো তো? 2 মোল। তার মানে এখানে কিন্তু একটা মোল সংখ্যার হেরফের আছে। তো যেহেতু এখানে 4 মোল বিক্রিয়া করতেছে আর উৎপাদ আছে হচ্ছে আমাদের 2 মোল, তার মানে এই বিক্রিয়াতে যদি আমি চাপ বৃদ্ধি করি, দেখা যাবে যে এই এই বিক্রিয়কের যেহেতু মোল সংখ্যা বেশি, চাপ বৃদ্ধি করার সাথে সাথে এই বিক্রিয়কগুলা কনভার্ট হয়ে উৎপাদে চলে আসবে। আর তখন এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা যাবে যে সকল কন্ডিশন ঠিকঠাক থাকবে। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। তার মানে কি বলতেছি, চেক করবা কোথায় বলতো, যে বিক্রিয়কের মূল সংখ্যা কত আর উৎপাদের মূল সংখ্যা কত। যদি উৎপাদের মূল সংখ্যা কম থাকে আর বিক্রিয়কের মূল সংখ্যা বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলতো? ফরওয়ার্ড দিকে যাবে। নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়ার দিকে যাবে। বাট তুমি যদি আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাস করো, তার মানে এটা হ্রাস করা মানে কি বলতো, এটাও হ্রাস করতে হবে। দ্যাট মিনস এই বিক্রিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া তো উৎপন্ন হবেই না, বিক্রিয়াটা উল্টা দিকে চলে যাবে, রিভার্স প্রসেসে চলে যাবে। তার মানে এখানে চাপের ক্ষেত্রে আমরা সাধারণত যে দুইটা কন্ডিশন বলতে পারি, দুইটা না বেশি 3টা কন্ডিশন বলতে পারি। 3টা কন্ডিশনের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে প্রত্যেকটা কন্ডিশন দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল, এইখানে আছে 4 মোল আর এখানে কয় মোল বলতো? আছে 2 মোল। তার মানে তুমি এবার 4 থেকে 2 যাচ্ছ, তার মানে এখানে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কি বলতো? কম। দ্যাট মিনস এখানে যদি চাপ তুমি বৃদ্ধি করো, তাহলে কি হবে বলতো? চাপ বৃদ্ধি করা মানে হচ্ছে এখানে যে প্রোডাক্ট কি হবে বলতো? বৃদ্ধি পাবে। এ হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখো, যদি এমন হইতো, ধরো সাপোজ একটা অপোজিট, ধরো অন্য একটা রিঅ্যাকশন যেখানে কিনা বিক্রিয়কের মোল সংখ্যা ধরো 2 আর উৎপাদের যে মোল সংখ্যা আছে তা কিনা ধরো হচ্ছে 4। ধরো আমি এটার অপোজিট বিক্রিয়াটা কল্পনা করি না কেন, এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে বিক্রিয়ক হিসেবে অ্যামোনিয়া কাজ করবে যার মোল সংখ্যা 2, আর উৎপাদ হিসেবে নাইট্রোজেন আর হাইড্রোজেন কাজ করবে যার মোল সংখ্যা 4। তার মানে এই ক্ষেত্রে দেখা যাবে তুমি যদি কথার কথা যে চাপ বৃদ্ধি করো, তাহলে কিন্তু দেখা যাবে এই ক্ষেত্রে জিনিসটা উল্টা কাজ করবে, তাই না? কারণ এই ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি করা মানে হচ্ছে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বৃদ্ধি করা। দ্যাট মিনস এটা তো অলরেডি বেশি মোল আছেই, এটাকে আর চেঞ্জ করা যাবে না, এটাকে এখন কি করতে হবে বলতো? কমায় ফেলতে হবে সাম্য অবস্থায় নিয়ে আসার জন্য। যদি এমন হয় কোনো বিক্রিয়াতে এখানেও হয় ধরো 2, আবার ধরো এখানেও হয় 2, তার মানে উভয় পাশে ধরো মোল সংখ্যাটা কি সমান। তার মানে উভয় পাশে যখন কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে মোল সংখ্যা সমান থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে চাপের কোনো প্রভাব থাকে না। দ্যাট মিনস এখানে চাপের কোনো প্রভাব নেই। এই হচ্ছে ওভারঅল 3টা কন্ডিশন। অবশ্যই সবাই মাথা রাখবা যে এখানে আসলে কি করতে হবে। তার মানে আমি কথাটা আবার একটু বুঝিয়ে বলি, যদি বিক্রিয়কের মোল সংখ্যা হয় 4 আর উৎপাদ হয় 2, তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম। তার মানে এই ক্ষেত্রে চাপ বৃদ্ধি করা মানে হচ্ছে এই উৎপাদ বেশি উৎপন্ন হবে, আর চাপ হ্রাস করা মানে হচ্ছে এই উৎপাদ কম উৎপন্ন হবে। সেকেন্ড কন্ডিশনে আসি আমরা। দেখতে পাচ্ছ এখানে বিক্রিয়ক হচ্ছে 2 মোল, বিক্রিয়ক কম, উৎপাদ 4 মোল। তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ানো হলে সেক্ষেত্রে উৎপাদ পাবা কম, আর তুমি যদি এখানে চাপ হ্রাস করো সেই ক্ষেত্রে উৎপাদ পাবা বেশি। ঠিক আছে? আর লাস্ট ওয়ান, এখানে বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা কিন্তু উভয় সমান। দ্যাটস ওয়াই বলা যাচ্ছে এই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই। সো এই হচ্ছে টোটাল 3টা কন্ডিশন। আই গেস সবাই বুঝতে পারছো যে এটা আমি কিভাবে করলাম। আর একটা কথা খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আসলে আমরা কোথায় পড়তেছি বলতো চাপের প্রভাবটা? শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমরা পরেরটাতে। খেয়াল করো, এখানে আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখে দিছি। যেমন লেখা আছে যে চিন্তা করে আনসার দিবা, নিচের কোন বিক্রিয়ায় নিম্ন চাপে উৎপাদ বেশি হবে। তার মানে এই 4টার মধ্যে কোনটায় নিম্ন চাপে উৎপাদ বেশি হবে
তা তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর যে কমেন্ট সেকশনটা আছে সেখানে আমাকে লিখে জানাবা। আর যাদের অ্যান্সারটা কারেক্ট হবে আমি সবার নাম কিন্তু একদম অ্যান্সার সহ পরের ক্লাসের ভিডিওতে অবশ্যই বলবো। ওকে, এখন আসি আমরা আমাদের থার্ড পয়েন্ট, তাপমাত্রা চলে গেছে, চাপ চলে গেছে, এখন কি বলতো ঘনমাত্রা। এখন যদি আমি এখানে তোমাকে বলি যে ঘনমাত্রার প্রভাবটা আসলে কি, গত ক্লাসে পড়ছিলাম বিক্রিয়ার হার, যাকে কিনা আমরা এভাবে প্রকাশ করি যে dx/dt, এই বিক্রিয়ার যে হার তা কিন্তু আসলে যদি এটা আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে হয় -dx/dt, তা কার সমানুপাতিক বলতো, ঘনমাত্রার সমানুপাতিক। তার মানে বিক্রিয়ার হার, কোন একটা বিক্রিয়ার হার তা আসলে ওই বিক্রিয়ক যে পদার্থ আছে ওই বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা সমানুপাতিক। তার মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে, সাপোজ এরকম ব্যাপারটা, তো ধরো এ থেকে ধরো হচ্ছে সাপোজ বি উৎপন্ন হচ্ছে, তো এখানে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, এখানে এ কিন্তু বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে। এখন এ এর ক্ষেত্রে এর ঘনমাত্রা আমাদের যত বেশি হবে তত এই বিক্রিয়ার হারটা বেশি হবে। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ে আসছি, বিক্রিয়ার হারের যে সংখ্যাটা ছিল সেখানে পড়ছি, আবার আমরা মনে হয় এখান থেকে থিওরিও দেখছিলাম। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এ থেকে বি কল্পনা করি এবং এর ঘনমাত্রা যত বেশি হবে, দ্যাট মিনস ওই বিক্রিয়ার হার তত বেশি হবে, আর বিক্রিয়ার হার যত বেশি হয়, রেট যত বেশি হয়, তত কিন্তু দ্রুত বি উৎপন্ন হয়, মানে প্রোডাকশন হয়। তাহলে খেয়াল করো একটা বিক্রিয়া যেখানে দেখতে পাচ্ছি সোডিয়াম থাইসালফেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এবং এই বিক্রিয়াতে দেখা যায় সালফারের অদক্ষেপ পড়ে, সাথে সোডিয়াম ক্লোরাইড, সাথে পানি এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন আমরা চেক করব এখানে যে অদক্ষেপটা পড়তেছে, যেটা কিনা সালফারের অদক্ষেপ, এই সালফারের অদক্ষেপ আসলে কখন কি ধরনের টাইম নিচ্ছে একটু খেয়াল করে দেখি আমরা। যখন এই সোডিয়াম থাইসালফেট যে কিনা একটা বিক্রিয়ক, এই বিক্রিয়কের যখন ঘনমাত্রা আমাদের মোল পার লিটারে 0.01 মোল পার লিটার থাকে, তখন দেখা যায় এই অদক্ষেপণের যেটা আমরা সমাপ্তিকাল বলি, যেটা কিনা আমার সালফারের ক্ষেত্রে এই সময়টা কত হয় বলতো, সময় লাগে হচ্ছে 98 সেকেন্ড। তার মানে সময়কাল লাগে হচ্ছে 98 সেকেন্ড। যখন এই সোডিয়াম থাইসালফেটের ঘনমাত্রা হচ্ছে 0.02 হয়, একটু বৃদ্ধি পায়, তখন সময় লাগে 51 সেকেন্ড। যখন ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে লাগে হয়ে যায় হচ্ছে 0.04, তখন সময় লাগে আরো কম, আরো ঘনমাত্রা বৃদ্ধি করলাম আরো কম সময় লাগতেছে, আবার ঘনমাত্রা আরো বৃদ্ধি করলাম আমার আরো কম সময় লাগতেছে। দ্যাট মিনস এখান থেকে বলা যাচ্ছে আমি এই বিক্রিয়কটার ঘনমাত্রা যত বৃদ্ধি করতেছি আমার তত দ্রুত কি হচ্ছে বলতো, এখানে সালফারের অদক্ষেপটা পড়তেছে। দ্যাট মিনস এখান থেকে বলা যায় যে এই উৎপাদ কি হারে উৎপন্ন হবে, যদি সে বেশি হারে উৎপন্ন হয়, দ্যাট মিনস তার ক্ষেত্রে সময়টা কম লাগতেছে। এটা আসলে ডিপেন্ড করতেছে কার উপর, এই এ এর ঘনমাত্রার উপর। দেখো সব থেকে বেশি ঘনমাত্রা ছিল এ এর ক্ষেত্রে 0.1 মোল পার লিটার, দ্যাটস ওয়াই তার ক্ষেত্রে সব থেকে বেশি কম সময় লাগছে। আর এইখানে প্রথমটার ক্ষেত্রে এ এর ঘনমাত্রা যেটাকে আমরা সোডিয়াম থাইসালফেট বলতেছি, তার ঘনমাত্রা ছিল সব থেকে কম, দ্যাটস ওয়াই তার ক্ষেত্রে বিক্রিয়ার হার সব থেকে কম হচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে সময় সব থেকে বেশি লাগতেছে। সো আই গেস সবাই বুঝতে পারলা যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা উভয় কিভাবে নির্ভরশীল। এখন চলে যাচ্ছে আমরা তাহলে পরের অংশে, এবং আমাদের যে পরের অংশটা তা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো খেয়াল করতে হবে যে কি লেখা আছে এখানে, রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। সো গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের তোমার হচ্ছে নিয়ামক কাজ করে বিক্রিয়ার হারের ক্ষেত্রে। তো সেখানে আমরা তাপমাত্রা দেখছি, চাপ দেখলাম, আজকে আবার ঘনমাত্রাও দেখলাম। আজকের নতুন একদম ব্র্যান্ড নিউ একটা টপিক, যেটার নাম হচ্ছে বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। তো আসলে এই যে বিক্রিয়াটা আছে, একটা রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে সংঘর্ষ তত্ত্ব আসলে আমরা একটা সূত্রের মাধ্যমে জেনে ফেলতে পারি। তো সেই সূত্রটার কোনো আনকমন কোনো ফর্মুলা না, যেটা তোমরা অলরেডি গত ক্লাসে পড়ে আসছো, যেটাকে আমরা আরহেনিয়াস সমীকরণ নামে চিনে থাকি। এবং খেয়াল করতে হবে আরহেনিয়াসের ইকুয়েশনের কিন্তু প্রথম পার্টটা এরকম ছিল, এবং গত ক্লাসে জাস্ট এই যে অংশটা আছে এই অংশটা মিলে একটা ধ্রুবক যাকে আমরা এ ধরছিলাম। সো এখন কিন্তু এই আসলে এই ধ্রুবকগুলো থেকে আলটিমেটলি টোটাল একটা কনস্ট্যান্ট চলে আসছিল। তো আমি এখন টোটাল ইকুয়েশনটাকে একদম পারফেক্টলি লিখে রাখছি এখানে, আর এখানে কোনটার মিনিং কি তাও লিখে রাখছি আমি এখানে। দেখো আমরা কি জানতাম, এই কে মান আসলে কি রেট কনস্ট্যান্ট, যাকে আমরা সাধারণত বিক্রিয়ার হার ধ্রুবক নামে চিনি। এরপরে দেখো পি, এই পি হচ্ছে একটা
নতুন টার্ম যাকে আমরা বলবো হচ্ছে স্টেরিক ফ্যাক্টর বা হচ্ছে স্টেরিক, বা যাকে আমরা বাংলায় বলি হচ্ছে স্থানিক দিক বিন্যাস, ঠিক আছে? তো স্টেরিক ফ্যাক্টর বা স্থানিক দিক বিন্যাস এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আচ্ছা, এরপরে জেড। জেড মানে কি? কলিশন রেট, তার মানে হচ্ছে কি হারে একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়কের সাথে সংঘর্ষ করতেছে সেটাকে বলতেছি হচ্ছে আমরা কলিশন রেট বা সংঘর্ষ হার। এন্ড লাস্ট ওয়ান, এই যে এটা আছে, এটা নিয়ে তোমরা আমাদের যারা ক্লাসের স্টুডেন্টস আছো তোমরা অনেকেই ডাউট দিছো, তো এটা নিয়ে আমরা আজকে পড়ালেখা করব, যাকে আমরা বলতেছি সক্রিয়ণ শক্তি। লেখা আছে দেখো, অ্যাক্টিভেশন এনার্জি, যাকে আমরা সাধারণত সক্রিয়ণ শক্তি নামে চিনে থাকি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। তো আমি তোমাদেরকে প্রথম দিকে প্রত্যেকটা টার্ম সম্পর্কে অবহিত করলাম যেন তোমাদের পরের টপিকগুলো বুঝতে কোনো সমস্যা না হয়। চলো আমরা এখন মেইন টপিকে চলে যাই। সো এই যে আমাদের টপিকটা ছিল, টপিকটার মধ্যে একটা নাম ছিল যে আসলে বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। সো আসলে আমরা সংঘর্ষ বলতে কি বুঝি, বা আসলে সংঘর্ষ কিভাবে হতে পারে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই সংঘর্ষ তত্ত্বটা একটা সূত্রের উপর প্রতিষ্ঠিত, সূত্রটা হচ্ছে অ্যারেনিয়াস ইকুয়েশন, তা একটু আগে দেখলাম। আর কোশ্চেন হচ্ছে এই সূত্রের উপর প্রতিষ্ঠিত তো বুঝলাম, কিন্তু আসলে কয়টা শর্ত আছে যার উপর ডিপেন্ড করতেছে এই বিক্রিয়াগুলোর সংঘর্ষ তত্ত্ব। তো সাধারণত ধরে নেওয়া হয় তিনটা মেইন কারণ বা তিনটা মেইন শর্ত যাদের উপর টোটাল সংঘর্ষ তত্ত্বটা নির্ভরশীল। তাহলে আমরা খেয়াল করি যে প্রথম শর্ত কি। সো প্রথম শর্তটা হচ্ছে, আমি একটু ফার্স্ট একটা এক্সাম্পল দেখাই, এরপরে তুমি আরো ভালো মতো ক্লিয়ার হতে পারবা। সাপোজ ধরো তুমি ধরো একটা মানুষ, ধরো তুমি একটা ক্লাসে ধরো ক্লাস করতেছো, এমন সময় দেখা গেল যে তোমার ফ্রেন্ড হচ্ছে তোমার সাথে খুব দুষ্টামি করতেছে বা কোনো একটা বাজে কাজ করে ফেলছে। এখন তুমি চাচ্ছ যে তোমার ফ্রেন্ডকে হচ্ছে ঘুষি মারবা। এখন ঘুষি কোথায় মারবা? একদম তোমার হাত দিয়ে তোমার ফ্রেন্ডের নাকের দিকে মারবা। সো ব্যাপারটা এরকম যে তুমি এখানে যদি তোমার ফ্রেন্ডকে মারতে চাও, কি করতে হবে? তোমার হাত দিয়ে তোমার ফ্রেন্ডের নাকের মধ্যে একটা সংঘর্ষ হতে হবে। সো যদি এই ক্ষেত্রে হাতের সাথে নাকের সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে একটা মারামারি হয়েছে। দ্যাট মিনস হচ্ছে একটা বিক্রিয়া হয়েছে, সোজা কথা আর কি। তার মানে এখানেও সেম, যে একটা বিক্রিয়া কমপ্লিট হওয়ার জন্য সেক্ষেত্রে যে সমস্ত বিক্রিয়ক হিসেবে কাজ করে, সেই বিক্রিয়কগুলোর ক্ষেত্রে একটা অণু বা পরমাণু অবশ্যই আর একটা অণু বা পরমাণুকে কি করতে হবে বলতো? সংঘর্ষ করতে হবে, তার মানে অ্যাটাক করতে হবে। তো যদি একটা অণু পরমাণু বা আয়ন আর একটা অণু পরমাণু বা আয়নকে সংঘর্ষ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু কখনো এই বিক্রিয়াটা কমপ্লিট হবে না। সাপোজ দেখতে পাচ্ছ, এ হচ্ছে একটা অ্যাংরি বার্ড, তো সে অলরেডি একটা মোস্ট প্রবাবলি খারাপ কাজ করছে, এখন হচ্ছে আরেকজন তাকে পাঞ্চ মারতে যাচ্ছে। তার মানে এই যে তার হাত আর তার হচ্ছে কি বলতো নাক, সো এই যে হাত আর নাকের যখন সংঘর্ষ হবে তখন কি হবে বলতো? তখন তাদের মধ্যে একটা ফাইট চলবে। দ্যাট মিনস তখনই অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা কেমিস্ট্রি হবে, আই মিন একটা রিঅ্যাকশন হবে, ঠিক আছে? যেটা খুব ভালো হবে না আশা করা যাচ্ছে। এখন আসি আমরা পরের অংশতে। দেখো, তুমি চাচ্ছ তোমার ফ্রেন্ডকে নাকে ঘুষি মারবা। এখন তুমি তো খুবই খ্যাপা, তুমি খুব ক্ষিপ্ত। এখন তুমি কি করলা? তোমার ফ্রেন্ডকে অনেক জোরে ঘুষি মারলা তোমার টার্গেট অনুযায়ী, বাট দেখা গেল ঘুষি খাওয়ার পর তোমার ফ্রেন্ডের ব্যথা তো লাগলোই না, লাগলো সুরসুরি। এখন কথা হচ্ছে তোমার টার্গেটটা কি ছিল? তাকে ব্যথা দেওয়া বা নাক থেকে রক্ত বের করা, ব্লিডিং করানো, বাট সেটা তো হচ্ছেই না, উল্টা সেটা সফট টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু আসলে আমাদের কাম্য না বা টার্গেট ছিল না। তার মানে শুধুমাত্র হাত এবং নাকের সংঘর্ষ হলেই হবে না, কি করতে হবে বলতো? সেই হাত এবং নাকের মধ্যে যে সংঘর্ষটা, তা কিন্তু একটা নির্দিষ্ট শক্তির মাধ্যমে হতে হবে। তার মানে একটা পারফেক্ট শক্তি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হতে হবে। এটার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি, খেয়াল করো। সাপোজ একটা বিক্রিয়া, ঠিক আছে? বিক্রিয়াটা কেমন বলতো? বিক্রিয়াটা হচ্ছে এবি, ধরো এই যে বিক্রিয়াটা হচ্ছে এরকম যে এ বি প্লাস ধরো হচ্ছে সি। তো এ বি আর সি বিক্রিয়া করতেছে। এখন কি হবে? এখান থেকে হচ্ছে এবি ধরো হচ্ছে এ প্লাস বি সি উৎপন্ন হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ধরো এ প্লাস বি সি উৎপন্ন হবে এখানে, আমাদের এখানে এ প্লাস ধরো এ বি সি উৎপন্ন হবে। এটা ধরো আমাদের বিক্রিয়া হওয়ার কথা, একটা র্যান্ডম বিক্রিয়া। এখন দেখো, যদি এমন হয়
এইখানে এ বি প্লাস সি এর মধ্যে বিক্রিয়া হওয়ার ফলে এ প্লাস বিসি উৎপন্ন করতে হয়, তাহলে অবশ্যই যে কাজটা করতে হবে তা হচ্ছে এরকম যে এখানে আমাদের যে বিক্রিয়কগুলো আছে, সাপোজ একটা বিক্রিয়ক হচ্ছে এ বি এবং আরেকটা বিক্রিয়ক হচ্ছে সি। এখন এই এ বি আর সি একজন আরেকজনকে সংঘর্ষ করবে কি বরাবর বলতো? সামনাসামনি, মুখোমুখি। সংঘর্ষটা অনেক বেশি স্ট্রং হওয়া লাগবে, মোট কথা একটা নির্দিষ্ট শক্তি নিয়ে হতে হবে। সো দেখতে পাচ্ছ এখানে যে এখানে এ বি এর সাথে সি যে সংঘর্ষটা করতেছে তা কিন্তু ধীরগতির দুইটি অণুর মধ্যে সংঘর্ষ। আর আসলে যদি তারা ধীরগতি নিয়ে কাজ করে, সংঘর্ষ করে, তাহলে কি হবে? অবশ্যই সেটা ব্যর্থ হবে। তার মানে এই ক্ষেত্রে কোনো বিক্রিয়া অ্যাকচুয়ালি হবে না। তার মানে এই হচ্ছে আমাদের এই প্রথম পার্টটা। দ্যাট মিনস কি বললাম যে সংঘর্ষ হলেই হবে না, সংঘর্ষটা একটা নির্দিষ্ট শক্তি নিয়ে হতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা এখন সেকেন্ড রিয়েকশনটা খেয়াল করি। কি হয়েছে দেখো তো, এই এবি এর সাথে এই সি এর এখন একটা ব্যাপক জোরে সংঘর্ষ হয়েছে, মানে মোট কথা একটা যথার্থ শক্তি দিয়ে সংঘর্ষ হয়েছে। যখন এখানে একটা যথার্থ শক্তি দিয়ে সংঘর্ষ হবে তখন অবশ্যই এই এবি এর সাথে সি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এবি এবং সি উৎপন্ন করবে। ঠিক আছে, তো দেখো বিক্রিয়াটা কি হচ্ছে, এই এবি এর সাথে সি বিক্রিয়া করতেছে, মানে সংঘর্ষ করতেছে। সংঘর্ষ করে কি বানাচ্ছে বলতো? এ প্লাস বিসি বানাচ্ছে। তো এখানে আসলে কি দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি এই সি এই বি এর সাথে সংঘর্ষ করার পর এই সি এই বি কে নিয়ে চলে যাচ্ছে, আর তখন এ আলাদা হয়ে যাচ্ছে, বিসি আলাদা হয়ে যাচ্ছে। সো এখানে খেয়াল করি আমরা, এটা দ্বিতীয় ফিগার, আমাদের দ্বিতীয় চিত্র। দ্রুত গতির দুটি অণুর মধ্যে সংঘর্ষ সার্থক হয়েছে এবং এখানে কি হবে বলতো? এখানে অবশ্যই বিক্রিয়াটা হবে। তার মানে এখানে সার্থক হয়েছে, আর আগেরটা কি হয়েছে বলতো? ব্যর্থ হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়াটা অবশ্যই হবে। সো তাহলে আমরা দেখলাম যে টোটাল তিনটা কন্ডিশনের মধ্যে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে অবশ্যই বিক্রিয়ক যে অণুগুলো আছে বা পরমাণুগুলো আছে বা আয়নগুলো আছে এদের মধ্যে সংঘর্ষ হতে হবে। তারপর ফার্স্ট কথা সংঘর্ষ হতে হবে, সেকেন্ড কথা হচ্ছে সেই সংঘর্ষটা নির্দিষ্ট শক্তি দিয়ে হতে হবে। তাহলে আসি থার্ড পয়েন্ট। সো থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্টটা হচ্ছে এই যে সংঘর্ষটা হলো, এই সংঘর্ষটা অবশ্যই একটা নির্দিষ্ট দিক মেনটেন করে হতে হবে। সাপোজ তুমি তোমার ফ্রেন্ডকে মারলা ঘুষি নাক বরাবর, কিন্তু সেটা নাক বরাবর না লেগে সে সরে গেল, দেখা গেল কি তোমার হাত এইভাবে চলে গেল। তার মানে কি সেটা তো আর তোমার নাক তোমার ফ্রেন্ডের নাকে লাগতেছে না। দ্যাট মিনস এখানে কিন্তু সেক্ষেত্রে তোমার যে ইচ্ছাটা তা কিন্তু ফুলফিল হলো না। সো এই ইচ্ছাটা ফুলফিল করার জন্য কি করতে হবে? অবশ্যই তোমার হাত তোমার ফ্রেন্ডের নাকি মারতে হবে, সো নাকি পাঞ্চ করতে হবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। একইভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে ঠিক আছে একটা নির্দিষ্ট সময় সংঘর্ষ হলো, তারপর নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হলো, কিন্তু সমস্যা হচ্ছে যে বিক্রিয়া করার সময় যে দিক বা যে ডিরেকশনটা মেনটেন করতে হয় তা ঠিক মতো করা হলো না। সো এই ক্ষেত্রে কিন্তু কখনোই সেই বিক্রিয়াটা কমপ্লিট হবে না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি, এটা খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, তো আমি এখন এটার জন্য একটা এক্সাম্পল নিয়ে রাখছি। এখানে দেখো, খেয়াল করো, এই যৌগটার নাম হচ্ছে তোমার ট্রাইক্লোরোমিথেন। ঠিক আছে, ট্রাইক্লোরোমিথেন মানে এখানে তোমার হচ্ছে কার্বন আছে একটা, তারপর হাইড্রোজেন আছে একটা, তারপর হচ্ছে Cl3, তো এখানে ক্লোরিন 3টা আর টোটাল যৌগটা মিথেন, তার মানে ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের সাথে যখন একটা ক্লোরিন এসে বিক্রিয়া করতে চাবে, মানে তাকে অ্যাটাক করবে, তাহলে অ্যাটাক করলে কি হলো? তো সে কিন্তু বেশ জোরে তাকে অ্যাটাক করতে যাচ্ছে। দেখা গেল যে অ্যাটাক করার পর সেই ক্ষেত্রে দেখা গেল ধরো কোন ধরনের এখানে বিক্রিয়া হচ্ছে না, তার মানে এই ক্লোরিনকে ব্যর্থ হয়ে ফিরে যাওয়া লাগতেছে। তো কেন ফিরে যাওয়া লাগতেছে? দেখো, কারণ হচ্ছে এই যে ক্লোরিনটা আছে সে এখানে আসলে একটা নির্দিষ্ট দিক বরাবর বিক্রিয়া করতে পারেনি। কেন পারেনি একটু খেয়াল করে দেখো। ধরো এই হচ্ছে কার্বন, তার এদিকে একটা ক্লোরিন আছে, এদিকে একটা ক্লোরিন বা এদিকে একটা ক্লোরিন, তো এই হচ্ছে একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, ধরো এই হচ্ছে একটা ক্লোরিন। এখন দেখো এই তিনটা কিন্তু প্রত্যেকই ক্লোরিন, বাট আমি যদি খেয়াল করি এই কার্বনের এক হাতে কিন্তু একটা হাইড্রোজেন আছে এবং এই হাইড্রোজেন কিন্তু বেশ ছোট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিনারি ঘটতেছে। সিনারিটা এরকম, যদি এই ক্লোরিনটা এ পাশে থাকে, এই ক্লোরিনের যে আকার তা কিন্তু বেশ বড়, একটু বড় হয়, এই ক্লোরিনের আকারও একটু বেশ বড় হয়, আবার এই ক্লোরিনের আকারও অনেক বড় হয়। তিনটা পার্ট
প্রত্যেকটাই অনেক বড় বড় সাইজ। যখন কেউ এসে এদেরকে এই যে দেখো, যখন কেউ এসে এই যে এদেরকে অ্যাটাক করতে চাবে, তাহলে কি করতে হবে? তাকে হচ্ছে হয় এইখান থেকে অথবা তাকে ধরো এইখান থেকে অ্যাটাক করতে হবে। তো দেখা গেল যখন সে ওইখান থেকে বা এখান থেকে অ্যাটাক করতে চাবে, তখন এই ক্লোরিন পরমাণুগুলার শেপ বা সাইজ বড় হওয়ার কারণে সে এখানে একটা বাধা পাবে, এবং এই বাধাকে বলবো হচ্ছে আমরা স্টেরিক বাধা, যাকে আমরা সোজা বাংলায় বলি হচ্ছে স্থানিক বাধা। ঠিক আছে? আর যদি আবার এমন হয় যে কেউ একজন এ পাশ থেকে এসে বিক্রিয়া করতে চায় অথবা এ পাশ থেকে এসে বিক্রিয়া করতে চায়, দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ সেই ক্ষেত্রে এই পাশের ছোট্ট একটা অংশ হাইড্রোজেন আছে, যাকে অপসারণ করা খুবই সহজ, এবং এই ক্ষেত্রে কিন্তু স্থানিক বাধা একদমই কম বা নাই বললেই চলে। দ্যাটস ওয়াই বলা যাচ্ছে যে পাশ থেকে স্থানিক বাধা বেশি পাওয়া যায় সেই দিক বরাবর যদি কোনো বিক্রিয়া কমপ্লিট করানো হয়, সেই ক্ষেত্রে দেখা যায় সেই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি ভালো হয় না। আই মিন ধরো সেই বিক্রিয়াটা লাস্টে কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থেকে যায়। বাট তাহলে কি করতে হবে? ফার্স্টে কি বলছি আমি? ফার্স্টে বলছি অবশ্যই বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে। এক নম্বর পয়েন্ট সংঘর্ষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেই সংঘর্ষটা একটা নির্দিষ্ট শক্তি দিয়ে হতে হবে। সো 2 নম্বর পয়েন্ট নির্দিষ্ট শক্তি। আর থার্ড পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট দিক। তার মানে যে ক্ষেত্রে স্থানিক বাধা বা স্টেরিক বাধা বেশি, সেই ক্ষেত্রে বা ওই দিক দিয়ে বিক্রিয়াটা কমপ্লিট করানো যাবে না। যে ক্ষেত্রে স্থানিক বাধা বা স্টেরিক বাধা কম, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কমপ্লিট করা সম্ভব হবে। এই হচ্ছে অ্যাকচুয়াল সিনারি। ঠিক আছে? তো আমরা এখন টোটাল সিনারিটা দেখতে পারি। দেখো, এই যে ক্লোরিন আসলো, এসে কি করতেছে বলতো? সে যখন এইখান থেকে আসতেছে, মানে এইখান থেকে বা হচ্ছে ধরো এখান থেকে সে যখন একটা বিক্রিয়া করতে যাচ্ছে, সে কিন্তু সেটা করতে পারতেছে না। সে কিন্তু আবার অপোজিট পথে ব্যাকফায়ার করতেছে। কিন্তু সে যদি এই হাইড্রোজেনের পক্ষে, মানে হাইড্রোজেন যে পাশে আছে এই পাশ থেকে যদি সে বিক্রিয়া করতে চায়, দেখা যাবে এই ক্ষেত্রে কিন্তু সে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, এবং রিপ্লেস করে এখানে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড নামে একটা যৌগ কি করতে পারবে বলতো? গঠন করতে পারবে। সো এই ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোজেনকে খুব সহজে কি করা সম্ভব বলতো? এখান থেকে হাইড্রোজেনকে খুব সহজেই অপসারণ করা সম্ভব। তো দেখতে পাচ্ছ যে এই পাশে স্টেরিক বাধা আর এই পাশে স্টেরিক বাধা অবশ্যই বেশি হবে, কিন্তু এই পাশে আর হচ্ছে এই পাশে কি বলো কম্পারেটিভলি অনেক কম হবে। এই হচ্ছে ওভারঅল কারণ। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে স্টেরিক বাধা বা স্থানিক বাধা আসলে কি। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই টপিকটাতেই, যার নাম হচ্ছে স্টেরিক বাধা। এতক্ষণ দেখলাম যে স্টেরিক বাধা কাকে বলা হয়, এখন দেখব যে স্টেরিক বাধার সংজ্ঞাটা আসলে কি। পরীক্ষা এখান থেকে কোশ্চেন অনেক আসে, দ্যাটস ওয়াই আমি বলতেছি যে হোয়াট ইজ স্টেরিক হিন্ড্রেন্স বা হোয়াট ইজ স্টেরিক বাধা বা স্থানিক বাধা আসলে। তো সংজ্ঞাটা লেখা আছে এখানে, দেখো যে বড় গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে আক্রমণকারী বিক্রিয়ক যে কিনা একজনকে আক্রমণ করতেছে, সে আক্রমণকারী বিক্রিয়ক যে বাধা পায়, একে বড় গ্রুপ কর্তৃক স্থানিক বাধা বা তোমার হচ্ছে স্টেরিক বাধা বলা হয়। এখন এখানে আমাদের দেখো এই ক্লোরিন হচ্ছে এখানে একটা আক্রমণকারী বিক্রিয়ক বা সাবস্ট্রেট বলা হয়। এই বিক্রিয়কটা কি করতেছে? এই যৌগটাকে অ্যাটাক করতে যাচ্ছে। সো অ্যাটাক করার সময় এই ক্লোরিন যেগুলো কিনা সাইজ খুব বড়, এদের কারণে যে ধরনের বাধা পাচ্ছে, এই বাধাকে বলবো আমরা স্টেরিক বাধা বা স্থানিক বাধা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ব্র্যান্ড নিউ টপিক শিখব, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, গত ক্লাসে শিখছিলাম হচ্ছে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। কিছুক্ষণ আগে শিখলাম যে একটা বিক্রিয়ার উপর বিভিন্ন নিয়ামককে চেঞ্জ করলেই হয় না, সেক্ষেত্রে আবার একটা তত্ত্ব মেনটেন করতে হয়, যাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব কিনা অ্যারোনিয়াস সমীকরণের উপর প্রতিষ্ঠিত। এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এটা নিয়ে কোনো কথা নেই। এখন আসে হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে সংঘর্ষ তত্ত্ব মেনটেন করলেই হবে না, সেক্ষেত্রে আবার আরও একটা তত্ত্ব মেনটেন করতে হবে, যাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর তত্ত্ব, যাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর জটিল তত্ত্ব। সো আমরা এখন দেখব যে এই বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা তত্ত্ব মানে কি, বা অবস্থান্তর জটিল তত্ত্বটা মানে আসলে কি। এটা দেখলে আমাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা বিক্রিয়া দেখি আমরা। এখানে একটা বিক্রিয়া হচ্ছে কার সাথে বলো তো? ধরো বিক্রিয়াটা হচ্ছে এরকম যে এই বিক্রিয়া করতেছে কার সাথে? এই বিসি এর সাথে। এখন এ যখন বিসি এর সাথে বিক্রিয়া করবে, এখানে এ হচ্ছে একটা সক্রিয় অণু, আবার বিসি একটা সক্রিয় অণু। তার মানে সক্রিয় মানে কি? তারা আসলে বিক্রিয়া করতে চায়। তো যারা যখন একজন আরেকজনের সাথে বিক্রিয়া করবে, তখন কি হবে বলতো? এই এ এসে
এই এ এসে বিসি থেকে এই বি কে বের করে নিয়ে যেতে চাবে। তার মানে যখন এ এসে বিসি থেকে বি কে বের করে নিয়ে যেতে চাবে তখনই একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তো আসলে আমরা অনেকে মনে করি যে মনে হয় একটা বিক্রিয়া মানে সংঘর্ষ হয় সাথে সাথে ইনস্ট্যান্ট বিক্রিয়া হয়ে যায়। সো ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটার মধ্যে একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে সক্রিয়ণ শক্তি। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট তার আগে এখানে বলে নিই যে আসলে জটিল অবস্থা মানে আসলে কি। তো দেখি আমরা এই যে সক্রিয়ণ শক্তি যে ব্যাপারটা আছে, এই সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে আমরা এক ধরনের জটিল অবস্থা দেখতে পাই যাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর জটিল অবস্থা, অথবা বলি হচ্ছে আমরা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। এখন এই জিনিসটা মানে আসলে কি, দেখো কি হয়। ফার্স্টে এ যদি বিসি থেকে এই বি কে বের করে নিতে চায় তাহলে কি করতে হবে, ফার্স্টে এর সাথে এই বি এর একটা বন্ধন স্টার্ট করতে হবে, এবং এই বি এর সাথে সি এর যে বন্ধনটা ছিল তা আস্তে আস্তে দুর্বল হওয়া স্টার্ট করতে হবে। তো দেখা যাবে এই পাশে বন্ধন গড়বে আর এই পাশে বন্ধন ভাঙবে। অনেকে মনে করে যে এখানে হয়তো বা দুইটা বন্ধন হয়েছে, তো আসলে এরকম না। এখানে আসলে এমন একটা বন্ধন যেখানে কিনা এক পাশে গড়তেছে আরেক পাশে আস্তে আস্তে ভাঙতেছে। তো কি হবে তাহলে, এই এ এই বন্ধন গড়ার ফলে এই বি কে বের করে নিয়ে চলে আসবে। তখন কি হবে, এখানে এই এ বি যৌগটা উৎপন্ন হবে এবং সি সাথে সাথে কি হবে বলতো, সি সাথে সাথে সেপারেট হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে, এবং এখানে আমরা এই এ বি কে বলবো কি একটা উৎপাদ। ঠিক আছে, তাহলে এটা তো আমরা একটা রাফ ক্যালকুলেশন দেখলাম। আমরা এখন চেক করব যে কিভাবে এই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি হয়, বা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি বারবার বলতেছি একটা কথা যে সক্রিয়ণকৃত জটিল অবস্থা, তারপর অবস্থান্তর অবস্থা, তারপরে একটু আগে বললাম সক্রিয়ণ শক্তি। তো আমরা এখন সবগুলো বুঝতে পারবো জাস্ট একটা টপিকের মাধ্যমে। খেয়াল করো, এই যে সক্রিয়ণ শক্তির সংজ্ঞা লেখা আছে এখানে, এটা আমি একটু পরে পড়তেছি, আর তার আগে আমি গ্রাফে চলে যাই। দেখো একটা গ্রাফ লেখা আছে এখানে। আচ্ছা, গ্রাফের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এপাশে কি লেখা আছে, স্থিতিশক্তি, যা কিনা কিলোজুল পার মোল এই এককে আছে। আর এখানে হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, আই মিন বিক্রিয়াটা কত পার্সেন্ট হচ্ছে তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি এখানে যে বিক্রিয়াটা হয়, একটু আগে যে বিক্রিয়াটা দেখলাম আমরা, সেখানে কি হয় বলতো, সেখানে হচ্ছে এ প্লাস এই বিসি বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি বানাবে বলতো, বানাবে হচ্ছে এ বি প্লাস সি। এটা প্রোডাক্ট, রাইট? এটা হচ্ছে প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা বানানোর ক্ষেত্রে আমরা দেখব যে আসলে খুব সহজেই প্রোডাক্টটা হয় কি না। অ্যান্সার হচ্ছে হয় না। কেন হয় না? কারণ এই উৎপাদ থেকে যখন প্রোডাক্ট মানে বিক্রিয়ক থেকে যখন এই প্রোডাক্ট বা উৎপাদে কনভার্ট হবে, তখন এই বিক্রিয়কগুলোকে একটা বড় দেয়াল অতিক্রম করে যেতে হবে এই পাশে। তার মানে এরকম একটা দেয়াল অতিক্রম করে এ পাশে যেতে হবে। সো এই যে দেয়ালটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দেয়ালটার উপর বেস করে আমরা আজকে শিখবো যে হোয়াট ইজ সক্রিয়ণ শক্তি বা হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। খেয়াল করো এখানে দেখো যে এ আর বিসি একসাথে যোগ হয়ে বিক্রিয়া করতেছে। তো যখন বিক্রিয়া করে ইনিশিয়াল অবস্থায় দেখতে পাচ্ছি এদের যারা রিঅ্যাক্টেন্ট, যারা কিনা আমাদের বিক্রিয়কগুলার স্থিতিশক্তির মান হচ্ছে ইআর, যাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাক্টেন্টের কি বলো স্থিতিশক্তির মান। এখন যদি আমরা দেখি যে এই বিক্রিয়াটা হয়ে ধরো এই বিক্রিয়াটা হবে কিনা বা আসলে এটার সম্ভাবনা আছে কিনা, তো এটার সম্ভাবনা বোঝার জন্য আমাকে যে কাজ করতে হবে তা হচ্ছে এরকম যে তাকে কিন্তু একটা ছোট কাজ করতে হবে। ছোট কাজটা হচ্ছে তাকে একটা দেয়াল অতিক্রম করতে হবে। তো দেয়ালটা আসলে কি, দেয়ালটা হচ্ছে এইরকম একটা দেয়াল। তার মানে এই যে দেখো সে তার ইনিশিয়ালি তার শক্তি ছিল এই জায়গাটাতে, এখন এখান থেকে তাকে এই যে দেয়ালটা আছে, এই যে টোটাল যে দেয়ালটা আছে আমার শক্তির যে দেয়াল, এই দেয়ালটা অতিক্রম করে তাকে এই মাথায় যাওয়া লাগবে। যখন ওই মাথায় যাবে, ধরো সাপোজ এখানে হচ্ছে 100টা এখানে ধরো বিক্রিয়া অংশগ্রহণ করছে, কিন্তু সবগুলা কিন্তু সংঘর্ষ করার ফলে ওই মাথায় যেতে পারবে না। কেন পারবে না? কারণ সবার যে গড় শক্তি বা সবার যে অ্যাভারেজ এনার্জি তা কিন্তু ওই জায়গায় যাওয়ার মতো হবে না। তাহলে যাদের গড় শক্তির ভ্যালু বা যাদের শক্তির ভ্যালু গড় শক্তির থেকে একটু বেশি হবে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা খুব দ্রুত ওই মাথায় যেতে পারতেছে। এবং যখনই তারা ওই মাথায় চলে যাবে তখন কি হবে বলতো, তখন এই এর সাথে বি এর একটা বন্ধন হওয়া স্টার্ট করবে, এবং এই বি এর সাথে সি এর যে বন্ধনটা ছিল তা আস্তে আস্তে ভেঙে যাওয়া স্টার্ট করবে। আর কথা হচ্ছে
এখান থেকে ওই মাথায় ওঠার জন্য যে পরিমাণ শক্তির দেয়াল অতিক্রম করতে হয়, এই শক্তির দেয়ালকে বলা হয় সক্রিয়ণ শক্তি বা ইএ, যাকে আমরা বাংলায় ইংলিশে বলি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে কোশ্চেনটা হচ্ছে সক্রিয়ণ শক্তি মানে কি? সোজা বাংলা কথায় বলি, সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে এই যে বিক্রিয়কগুলো আছে তার স্থিতিশক্তি যে পর্যায়ে থাকে, সেই শক্তি থেকে যদি বিক্রিয়াটা কমপ্লিট করতে হয়, তাকে শক্তির যে দেয়াল অতিক্রম করতে হয়, এই দেয়ালের যে মান, এই মানটা কি বলা হয় ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। আর সক্রিয়ণ শক্তি পার হওয়ার জন্য একদম সর্বোচ্চ মাথায়, মানে যে মাথায় আসলে আমরা বলতে পারি যে সক্রিয়ণ শক্তি অতিক্রম করতে চলতেছে বা অতিক্রম করতে যাচ্ছে, এই মাথায় কি হয়, বিক্রিয়কগুলোর সাথে উৎপাদের একটা বিক্রিয়কের সাথে আরেকটা বিক্রিয়কের মধ্যে বন্ধন হয় এবং এক পক্ষ কি হয় বলো, বন্ধন ভাঙা স্টার্ট হয়। সো আমরা এই যে জায়গাটা, এই যে স্পেসটা, এই স্পেসটাকে বলতেছি হচ্ছে তোমার অবস্থান্তর অবস্থা, বা যাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর জটিল অবস্থা, অথবা আমরা বলি হচ্ছে সক্রিয়ণকৃত অবস্থা। তার মানে সক্রিয়ণ শক্তির একদম সর্বোচ্চ চূড়া, একদম মাথায় কি হয়েছে বলতো, এখানে এই ধরনের একটা কন্ডিশন ঘটতেছে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বিভিন্ন নামে চিহ্নিত করতে পারি। তাহলে বোঝা গেল যে আসলে সক্রিয়ণকৃত জটিল অবস্থা মানে কি, বা অবস্থান্তর জটিল অবস্থা মানে কি, এবং আমরা শিখলাম যে সক্রিয়ণ শক্তি মানে কি। তার মানে ব্যাপারটা এরকম, যদি বিক্রিয়কগুলা শক্তি অর্জন করে এই জায়গাতে যায়, তাহলে কিন্তু সে এই মাথায় পৌঁছাতে পারলো না। দ্যাট মিনস সেই ক্ষেত্রে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। আবার যদি বিক্রিয়কগুলো এই মাথায় এসে বসে থাকে শক্তি অর্জন করে, তাও কিন্তু বিক্রিয়া হবে না। যদি সে এই জায়গায় এসে বসে থাকে, সেই ক্ষেত্রেও কোনো বিক্রিয়া হবে না। তাকে অবশ্যই একদম শেষ মাথায় উঠতে হবে, উঠার সাথে সাথে তখনই কিন্তু এটা গড়া স্টার্ট হবে, এটা ভাঙা স্টার্ট হবে, আর তখনই কিন্তু আস্তে আস্তে কী হবে বলতো, বিক্রিয়া উৎপাদ হওয়া স্টার্ট করবে। আর উৎপাদ হওয়া স্টার্ট করার পর দেখতে পাচ্ছ যে এই যে উৎপাদ, যাকে আমরা প্রোডাক্ট বলি, এই প্রোডাক্টের যে স্থিতিশক্তির মান বা এনার্জির মান, তা কিন্তু কমে গেছে। এখানে কমে যে কত হয়েছে বলতো, কমে যে একটু কমে গেছে, মানে লেভেলটা একটু লো হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে এক রকম হতে পারে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হতে পারে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম হতে পারে, ডিপেন্ডস অ্যাকচুয়ালি। তাহলে খেয়াল করতে হবে, দেখো এখানে আমরা দেখলাম যে এটা এমন একটা গ্রাফ, যেই গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা হয়ে সক্রিয়ণ শক্তির দেয়াল অতিক্রম করে উৎপাদ হয়ে গেল। এখন দেখো এই বিক্রিয়াতে কোশ্চেন যদি করা হয় যে এখানে আসলে যারা যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে, আর যেটা উৎপাদ মানে বিক্রিয়ক আর উৎপাদ উভয়ের ক্ষেত্রে আমি যদি ধরে নিই যে বিক্রিয়ক যারা আছে, বিক্রিয়কগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি যে এদের শক্তির যে দেয়াল, এই শক্তির দেয়াল অতিক্রম করতে হলে তাদেরকে কিন্তু এই মাথা যাওয়া লাগছে, রাইট, মানে এই মাথা পর্যন্ত যাওয়া লাগছে। তার মানে তাদেরকে কষ্ট করে একদম এই মাথায় ওঠা লাগছে। তার মানে তাদের ক্ষেত্রে এইরকম একটা ডিস্টেন্স কভার করা লাগছে। তো যদি ধরে নিই এই শক্তিটা হচ্ছে আমাদের E1, আর যখনই সক্রিয়ণ শক্তি কাভার করে সে কোথায় আসছে বলতো, আবার সে নিচে চলে আসছে। তার মানে কি, সে আবার এখানে চলে আসছে। তার মানে হচ্ছে তার অবস্থাটা এখন কি বলতো, এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে চলে আসছে। তো যদি এরকম একটা কন্ডিশন হয়, ধরে নিচ্ছি এই শক্তিটা হচ্ছে E2 আমাদের, E2, তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এই যে গ্যাপ, এই যে এদের মধ্যে যে একটা গ্যাপ, দেখো এখানে কি দেখতে পাচ্ছ তুমি, এখানে হচ্ছে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এই গ্যাপটা মানে কি, এই গ্যাপটা মানে হচ্ছে এই E1 থেকে E2 এর মধ্যে গ্যাপ। ঠিক আছে, তার মানে এই যে শক্তিটা আছে টোটাল, এই শক্তিটা হচ্ছে E1, আর এই শক্তিটা হচ্ছে E2। এটা কার জন্য বলতো, বিক্রিয়কের জন্য, আর এটা হচ্ছে উৎপাদের জন্য। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে ডেল ইচ, বা আমরা যদি এনথালপি নির্ণয় করতে যাই, দেখবো আমরা সেই ক্ষেত্রে এই E1 আসবে এটা, এবং E2 আসবে কি বলতো, এটা। আর যখন আমরা দেখতে পাচ্ছ এখানে যে E1টা এখানে ছোট, আর E1টা কি এখানে বলতো বড়, তার মানে এক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে, ডেল এইচ এর মান নেগেটিভ আসবে, এবং তখন এই বিক্রিয়াটা হবে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপ উৎপাদী কিনা বা তাপহারী কিনা তা অন্যভাবে নির্ণয় করতে পারতা। কিভাবে সেটা দেখো তো। তুমি যদি বলতা যে ডেল এইচ না, আমি এখানে ডেল ই বের করবো, তাহলে ডেল ই মানে কি হবে, মানে হচ্ছে বিক্রিয়কের শক্তি, অণুগুলোর মধ্যে যে শক্তি থাকে সেই শক্তি বন্ধন শক্তি, আর এখানে কি হবে, উৎপাদগুলার বন্ধন শক্তির মান মাইনাস করলে কি হয় বলতো, সেখান থেকে ডেল ই পাওয়া যায়। এখন দেখো এই যে ইয়ার মানে কি, এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা তাকে আমরা বলি ইয়ার, এই হচ্ছে ইয়ার মানে রিঅ্যাকটেন্টের শক্তি, আর এখান থেকে এইটুক, এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে প্রোডাক্ট। তার মানে
AEP, তার মানে ইপি, তাহলে মাইনাস করি আমরা। এখন দেখো এই যে ইয়ার কিন্তু বড়, ইপি কিন্তু কি বলতো ছোট, তাহলে বড় থেকে ছোট মাইনাস করলে কি হয় বলতো একটা পজিটিভ ভ্যালু পাওয়া যায়। দ্যাট মিনস বলা যাচ্ছে এটা একটা পজিটিভ ভ্যালু আসবে। আর যখনই পজিটিভ ভ্যালু আসে তখন আমরা কি বলি যে ডেলি এর মান যখন পজিটিভ আসে তখন কি বিক্রিয়া হয় সেটা বলতো একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ডেল এইচ এর ক্ষেত্রে নেগেটিভ আসলে হয় তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল ই এর ক্ষেত্রে পজিটিভ আসলে হয় কি বলো সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসছে যে কিভাবে আমরা একটা বিক্রিয়াকে তাপ উৎপাদী বা তাপহারী বলতে পারি, আর হচ্ছে সক্রিয় শক্তি মানে কি, তারপর অবস্থান্তর অবস্থা মানে কি, বা জটিল অবস্থা মানে কি, এই সব কিছু আমরা মোটামুটি দেখতে পারছি। এখন যাচ্ছি আমরা আমাদের পরের বিক্রিয়াতে। সো ধরো এখানেও সেম দেখতে পাচ্ছ এখানে যে এবি বিক্রিয়া করতেছে, এটা রিঅ্যাক্ট্যান্টের এনার্জি আর এটা প্রোডাক্টের এনার্জি, আর এখানে এবি প্লাস সি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানেও সেম আমাদের হচ্ছে কি হবে, এইটুকু হচ্ছে ডেল এইচ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো তো, এইটুকু হবে হচ্ছে E1, এইটুকু হবে হচ্ছে আমাদের E1, আর এইটুকু কি হবে, এইটুকু হবে হচ্ছে E2। তো কি লেখা যাবে, ডেল এইচ সমান সমান E1 মাইনাস E2। আর এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, কারণ এখানে E1 বড় আর E2 কি বলতো ছোট। সো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যান্সারটা প্লাস আসবে। তো প্লাস আসে মানে কি একটা তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের টোটাল তাপ উৎপাদী বিক্রিয়ার কার্ভ। কোনটা বলতো, প্রথমটা মানে আগেরটা, আর এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়ার গ্রাফ। সো আমরা তাহলে মোটামুটি দেখে ফেলছি যে একটা বিক্রিয়া কখন তাপ উৎপাদী হয়, কখন তাপহারী হয়, তারপর সক্রিয় শক্তি মানে কি, তারপর হচ্ছে অবস্থান্তর জটিল অবস্থা মানে কি, বা সক্রিয়কৃত জটিল অবস্থা মানে কি, সব কমপ্লিট। চলো আমরা এখন লাস্ট টপিকে যাই। আচ্ছা লাস্ট টপিক কি বলা আছে দেখো তো, বিক্রিয়ার হার ও সক্রিয়ণ শক্তির মধ্যে সম্পর্ক। এখন দেখো তো বিক্রিয়ার হার বা সক্রিয়ণ শক্তির মধ্যে সম্পর্কটা আসলে কি, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো এই জিনিসটা একটু বুঝে বলি আমি। দেখো এটা একটা বিক্রিয়া, যে বিক্রিয়াতে এইটুকু হচ্ছে তার সক্রিয়ণ শক্তির মান, রাইট, এইটুকু হচ্ছে তার সক্রিয়ণ শক্তি, যাকে আমরা কি বলি সাধারণত, তাকে আমরা হচ্ছে EA দিয়ে প্রকাশ করি। এইটুকু হচ্ছে আমাদের EA বা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। তো এটা লেখা হয়ে গেছে। এইটুকু যদি আমাদের সক্রিয়ণ শক্তি হয় বা অ্যাক্টিভেশন এনার্জি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে দেখো ধরো যদি সক্রিয়ণ শক্তিটা এইখানে না হয়ে, ধরো কথার কথা যে সে এখানে না হয়ে অন্য একটা জায়গায় হতো, কোন জায়গায় সেটা দেখো তো, সে যদি এইখানে হতো, ধরো এই জায়গায় হতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম দেয়ালটা যদি এইটুকু উঁচু হতো তাহলে কিন্তু এই জায়গা থেকেই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যেত, তাই না। তাহলে এই যে এটা ছিল সর্বোচ্চ মাথা, তাহলে তখন এটা হয়ে যেত, তখন কিন্তু বিক্রিয়কগুলো এই মাথায় আসলেই, মানে বিক্রিয়কগুলোর শক্তি এই মাথায় আসলে কি হইতো বলতো, বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যেত। তার মানে সেই ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির যে মান তা হয়ে যেত হচ্ছে এইটুকু, বাট আগে ছিল কত বলতো, আগে ছিল হচ্ছে এতটুকু। তাহলে দেখো তো সক্রিয়ণ শক্তি ছোট হয়ে গেল, ছোট হওয়া মানে কি, বিক্রিয়ক যারা আছে তারা কিন্তু এখন এই ছোট এইটুকু জায়গাতে যাওয়ার জন্য শক্তি সংগ্রহ করা বেশি ইজি, নাকি বেশি হাইটওয়ালা জায়গায় যাওয়ার জন্য শক্তি অর্জন করা ইজি? অবশ্যই যেখানে হাইট কম সেই পরিমাণ শক্তি অর্জন করা ইজি। তাহলে কি হবে বলতো, এই ক্ষেত্রে বিক্রিয়কগুলা খুব সহজে এটাকে ওভারকাম করে উৎপাদে কনভার্ট হতে পারবে। দ্যাট মিনস বলা যাচ্ছে সক্রিয়ণ শক্তি যত কম হয় সেই বিক্রিয়াটা তত দ্রুত কমপ্লিট হয়ে উৎপাদে কনভার্ট হয়ে যায়। তার মানে বিক্রিয়া যত বেশি হবে সেই বিক্রিয়ার যে রেট, এই রেট কী হবে বলতো, রেটটা কী হবে বলতো, রেট হচ্ছে তোমার তত দ্রুত হবে, মানে বেশি হবে, অ্যাকচুয়ালি বড় হবে। তাহলে বলা যাচ্ছে একটা বিক্রিয়ার ক্ষেত্রে রেট যত বড় হয়, সক্রিয়ণ শক্তির মান যত ছোট হয় সেই বিক্রিয়ার রেট তত কি হয় বলতো, বেশি হয়, বড় হয়। তার মানে রেটের সাথে সক্রিয়ণ শক্তির যে সম্পর্ক তা কি বলতো, ব্যস্তানুপাতিক। তার মানে এই কথাটা অবশ্যই সবাইকে মাথায় রাখা লাগবে যে সক্রিয়ণ শক্তি যার যত কম, ওই বিক্রিয়ার যে রেট বা বিক্রিয়ার যে হার তা তত কি হবে বলতো, বেশি হবে, ইন জেনারেল কেস এটা, ঠিক আছে। তো মোটামুটি বোঝা গেল যে বিক্রিয়ার হার ও সক্রিয়ণ শক্তির যে মধ্যে সম্পর্ক তা আসলে কি, আই গেস সবার খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, আর ইনশাল্লাহ আমরা ধরে নিচ্ছি আজকের ক্লাসের মধ্যে তো সবাই বুঝতে পারছো যে কী কী পড়ানো হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট কারো তোমাদের মধ্যে নাই। সো তোমরা কিন্তু অলরেডি অনেকেই আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে অ্যাড আসো,
তোমরা অনেকে হচ্ছে আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে অ্যাড আসো। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রুটস এডু। তোমরা আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারো। আমাদের একটা গ্রুপ আছে রুটস এডু নামে, সেই গ্রুপে জয়েন করে রাখতে পারো। আর ফেসবুকে জয়েন করলে তোমরা কিন্তু রিসেন্ট সব আপডেট পেয়ে যাচ্ছ আমাদের পক্ষ থেকে। এরপরে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে রুটস এডু, এবং এই রুটস এডু যে চ্যানেলটা আছে তোমরা অবশ্যই এই রুটস এডু চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকন ক্লিক করে রাখবা, যেন কোনো নোটিফিকেশন আসলে তুমি সাথে সাথে পেয়ে যাও। আর লাস্ট ওয়ান ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামের আমাদের পেজের নাম হচ্ছে রুটস এডু লাইভ। সো ইনস্টাগ্রামে আমরা একটা পেজ রান করতেছি, তোমরা এখানে ফলো করতে পারো এবং বিভিন্ন পোস্টাল আপডেট দিতে পারো, ঠিক আছে? তো আমাদের ইউটিউব সিরিজ যেগুলো আছে সেগুলো সব কিন্তু ইউটিউবের মধ্যে পাবা এবং এগুলো ফ্রি থাকবে। আর যেগুলো হচ্ছে রুটস প্লাসের কন্টেন্ট তা কিন্তু প্রিমিয়াম কন্টেন্ট, সেগুলো সব পেইড। আর আমি আগে বলছিলাম যে এখন ডিসকাউন্টটা চলতেছে, খুব দ্রুত এটাকে অ্যাকসেপ্ট করো, কারণ খুব শীঘ্রই ডিসকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। আর ক্লোজ হয়ে গেলে কিন্তু তোমাদেরকে এটার চরম মূল্য দিতে হবে, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড উইশ ইউ অল দ্য লাক অ্যান্ড লাভ।